রাষ্ট্রপতিকে নিয়ে তার সাক্ষাৎকার নিয়ে তুমুল হইচই হচ্ছে, হ্যাঁ? তো তিনি আবার এই সরকারের রাষ্ট্রপতি হওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন। আবার তিনি আমার যে প্রশ্নটি মাথায় ঘুরছে, তিনি তার সাক্ষাৎকার এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনিও করেছেন। কিন্তু আমারে যদি খুব স্পষ্ট করে বলতেন, তিনি কি এখানে কাউকে বাঁচাতে চাইলেন? নাকি নিজে বাঁচতে চাইলেন? আমার কাছে আমি এই পর্যন্ত যতজন কথা বলছি আমার কাছে এটা ৩ টা অপশন মনে হচ্ছে। হুম, একটা হলো যেটা ১ নাম্বার সন্দেহ আমার সন্দেহ। আমি কিন্তু অ্যাজ জার্নালিস্ট এটা চেক করতে পারি নাই। এটা আমার করতে পারার যোগ্যতা থাকা উচিত ছিল। কিন্তু যেহেতু আমি অনেক দূরে আমি এটা চেক করতে পারিনি। আমার এটা হলো খুব সম্ভবত উনি ইউনুসের আ আ কি বলে তার যে ফার্মগুলো আছে যেগুলো লবিস্ট ফার্মগুলো আছে সে কোনো লবিস্ট ফার্মের পাল্লায় পড়েছেন। কারণ এই রাষ্ট্রপতির কোনো কথা বলার কথা না। কারণ আপনারা দেখেন ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার কথা বলা হচ্ছে। ইউনুসের বিরুদ্ধে এই মামলা ওই মামলা সর্বোচ্চ হলো রাষ্ট্রদ্রোহ মামলার সাংঘাতিক ব্যাপার। কিন্তু একজন মানুষের বিরুদ্ধে যখন রাষ্ট্রদ্রোহের কথা আসে সে লোকের কিন্তু জান থাকে না পেটের মধ্যে, আর ধরে থাকবে না। কারণ রাষ্ট্রদ্রোহ মানে তার গলার মধ্যে ফাঁসি ওঠার সম্ভাবনা আছে, তাই না? এটা এরকম একটা ঘটনা। তাহলে এই ডিবেটটা কেন সামনে আসলো? যখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, তার বিরুদ্ধে এই মামলা ওই মামলা করা হবে, তাকে এই জবাবদিহিতার পাল্লা আমাদের দেশ ধ্বংস করে দিচ্ছে, এগুলো করা হবে, তখন কেন হঠাৎ করে আমাদের রাষ্ট্রপতি যিনি এতদিন চুপ মেরেছিলেন তিনি হঠাৎ করে এরকম একটা ইন্টারভিউ দিলেন কেন? আমার কাছে প্রথম সন্দেহ হলো এটা ইউনুসের লবিস্ট ফার্মের পাল্লায় পড়ছেন। মানে কোনো না কোনোভাবে তাকে প্রভাবিত করে ইন্টারভিউটা নেওয়া হয়েছে। এই ইন্টারভিউ নেওয়ার মধ্যে উনি প্যান্ডোরা বাক্স খুলছেন। আমি প্রথম সন্দেহের কথা বলছি। সেই প্যান্ডোরা বাক্সটা কি? সেটা হলো রাষ্ট্রদ্রোহ যদি করে থাকে প্রথম করছেন তো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রদ্রোহ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। উনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র না পেয়েও কিন্তু উনি ১০৬ ইনভোক করেছেন। সব তো রাষ্ট্রদ্রোহের কাজটা তো উনি করছেন। এখন ধর ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা আসলো, ইউনুস তো আপনি ছেড়ে দেবে? কারণ তার ইন্টারন্যাশনাল আইনজীবী আসবে, তার নোবেল লরিয়াট আইনজীবী আসবে, অমুক আসবে তমুক, তার জন্য প্রথম যুক্তিটাই হবে যে ইউনুস আসছে ৩ দিন পরে, ৩ দিন পরে এসে ওত নিচ্ছে, সে রাষ্ট্রদ্রোহ আগেরগুলা কই? প্রথম আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহের সাথে অভিযুক্ত হবে, কেন উনি সংবিধান লঙ্ঘন করছেন। একটা সরকার থাকা অবস্থাতে তাকে উনি নাল অ্যান্ড ভয়েড করে দিচ্ছেন এবং ১০৬ ইনভোক করছেন উনি না জেনেই। কিন্তু উনিই বলতেছেন ওনার কাছে পদত্যাগপত্র নেই, ওনার কথা পদত্যাগ। সো আমার কাছে মনে হচ্ছে যে ১ নম্বর সন্দেহ হচ্ছে ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসার কথা সেগুলোকে দুর্বল করার জন্যই কিন্তু এনাকে দিয়ে এরকম একটা স্টেপ, কারণ তার এই ইন্টারভিউ তো তার দেয়াই উচিত ছিল না, এ কথাই বলা উচিত ছিল না। এক। ২ নম্বর হইলো কি? ২ নম্বর হইলো উনি মনে করছেন যে এই ইন্টারভিউটা দিয়ে উনি এই সরকারের কাছাকাছি যেতে পারবেন, ওই আগের ইউনুসকে ভিকটিম করতে পারবে। তার বুদ্ধি দিচ্ছে যে ইউনুসকে ভিকটিম করা যাবে, ইউনুসকে এই করা যাবে, ইউনুসকে সে করা যাবে, ওনার বুদ্ধি দিচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে, আমি সামটাইম কয়েকটা শব্দ ইউজ করি, সে শব্দ আমি রাষ্ট্রপতির নামে করতে পারি না, কিন্তু তাকে আমার এরকম মনে হয়েছে, গভের টাইপের মনে হয়েছে যে এইটা পড়ে সে এই কামটা করছে যাতে সে সরকারের কাছাকাছি যেতে পারে, প্রশংসা করে। এবং ওখানে দেখেন ওই ইন্টারভিউটার মধ্যে শেষ ইন্টারভিউটাতে উনি তারেক রহমানকে আলোকবর্তিতা বলছেন এই যুগের। উনি ওখানে তারেক রহমানটা বলছে দেশনায়ক হওয়ার জন্য সমস্ত যোগ্যতা উনি, মেধা এবং যোগ্যতা উনি ওনার মধ্যে দেখতে পেয়েছে। কতক্ষণে দেখছেন? দেখছেন হলো কখন জানেন? যখন শপথ নিছে তখন হাত মেলানোর সময় দেখছে, এবং হাতটা আপনি নিশ্চয়ই দেখছেন রাষ্ট্রপতি ২ হাত দিয়ে তারেক রহমানের হাত ঝাপড়াই ধরে রাখছে, আর তারেক রহমান হাত নিয়ে টানা হেঁচড়া করতেছে, কোনো মতো হাতটা ছুটাই নিয়ে চলে গেছেন। সো উনি ওইটুকুর মধ্যে টের পেয়ে গেছেন কিন্তু তারেক রহমান হ্যাঁ মানে দেশনায়ক হওয়ার মতো সমস্ত গুণাবলী এবং মেধা ওনার মধ্যে আছে, এবং আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছে। সবাই আমরা জানি তারেক রহমান কেমনে আসছে। সো উনি একটা নিজস্ব তৈরি করার জন্য, পথ তৈরি করার জন্য এটা করছেন। এটা হলো আরেকটা, যেই হোক তাকে এই কুবুদ্ধিটা দিছে, উনি কুবুদ্ধিটা দিয়ে তার কাছ থেকে এই কথাগুলো আনছে। আরেকটা হলো তাকে দিয়েই এই পুরো ইন্টারভিউটার মধ্যে আগের সরকারকে সে একেবারে অস্বীকার করে গেছে। একটিবারের মতো সে মানে মাননীয় প্রধানমন্ত্রী বলে, তার সময় তো সে প্রধানমন্ত্রী, মাননীয় বলার দরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলবে। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞার কর্ম বলছে, দেশান্তরী হয়েছেন এবং জাতি স্বস্তি পেয়েছে, আশ্বস্ত হয়েছে, এই কথাগুলি বলছেন। সো আগের সরকারের বিরুদ্ধে কিন্তু একটা অবস্থান নিয়েছেন উনি। এবং সেই সময়কার সময়ে ওনার ভূমিকা যদি আপনি দেখেন, সকাল ১০টা থেকে উনি অপেক্ষা করছেন শেখ হাসিনা ওনার কাছে আসবেন। আমি তো ওনার টাইম লাইন বলছি, সেই টাইম লাইনের মধ্যে সকাল ১০টা থেকে উনি আসবেন, ১২টা পর্যন্ত শেখ হাসিনা আসেন নাই। উনি হঠাৎ করে জানতে পারলেন শেখ হাসিনা দেশান্তরী হয়েছেন, হেলিকপ্টার করে চলে গেছেন।
কি ইয়ে হয়েছে, এবং তারা কিছু ঘন্টাখানেক পরে তাকে আর্মি চিফ ফোন করে বলছে এই ঘটনা, উনি জানতে পারছে, এবং আর্মি চিফ ইয়েতে লাইভ বক্তৃতা দেবেন, উনি লাইভ দেখছেন। আবার উনি বলতেছেন 3টার সময় আর্মি চিফ এবং 3 বাহিনী প্রধান ওনার সাথে এসে 2 ঘন্টা ধরে আলোচনা করছেন। আবার উনি বলতেছেন যে আর্মি চিফ লাইভ করছেন বিকালে, আবার উনি বলেন যে 3টা থেকে আর্মি চিফ তার সাথে ছিল। তো আর্মি চিফ তো 4টার সময়, 4:45 সময় সে লাইভ করছে, লাইভে বক্তৃতা দিচ্ছে। তো টাইম লাইন গুলো দেখেন, এই লোকটি মাথা খারাপ করে দিচ্ছে তাকে কেউ তথ্য দিয়ে মাথা খারাপ করছে, মানে সে তো চক্রান্তের পাল্লায় পড়ছে। তো এস এম কামাল, এই রাষ্ট্রপতি লইয়া আপনারা কিয়া করিয়াছিলেন এবং ইয়াকে কোথায় খুঁজিয়া পাইছিলেন? শোনেন, বঙ্গবন্ধু তনয়া, আমি কি বলবো যে ওনার বিশ্বাসের জায়গায় আপনি আছেন, আমি তো ভুলে যাচ্ছি, আপনিও কাদের ভাইয়ের মতো স্লো হয়ে যাচ্ছেন, আমি ভাবছি স্টাক হয়ে গেল কিনা। ফাস্ট না করেন। না, আমি বলছি না, আপনি যেটা বলছেন যে বঙ্গবন্ধুর তনয়া, তার এই বিশ্বাসের জায়গায় এখন কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, এদের কিছু বলার নাই আর কি। না, কিছু বলার নাই কেন? এই কথার মধ্যে কিছু ওনার বলার নাই কেন? যদি একটা কথা আপনারাই কেন বলি, বারবার মীর জাফরের সাক্ষাৎ পান? ঘটনা কি আপনাদের? না না, মীর জাফরের না, এটা অন্যরকম আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, একজন রাষ্ট্রপতি খুঁজিয়ে পাইয়াছিলেন, ওনার নাম মাহমুদুল্লাহ বা মোহাম্মদুল্লাহ। তিনি শেষ পর্যন্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন করছিলেন, এবং উহা নোয়াখালী, আমার দেশ নোয়াখালী। আমি এই জন্য এটা ভালো করে জানি যে ইহা শেষ পর্যন্ত ইউনিয়ন পরিষদের এগুলি নির্বাচন আপনারা কোথায় খুঁজে পান? দেখেন, একটু সিরিয়াস হই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমি 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 যোগ করলাম হচ্ছে না 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 বঙ্গবন্ধু না, যোগ না, আমিও ভাবি যে কিভাবে সম্ভব এগুলো। দেখুন, 96 সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলেন, তখন শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানালেন, সবার কাছে প্রশংসিত হলেন এবং নিঃসন্দেহে এটি একটা তিনি মাইল ফলক স্থাপন করেছিলেন। কিন্তু তিনি একজন নির্দলীয় রাষ্ট্রপতি ছিলেন। আমরা আশা করি, অ্যাজ এ বাংলাদেশি মানুষ হিসেবে আমরা আশা করি আমাদের রাষ্ট্রপতি এরকমই হওয়া উচিত। কিন্তু বাস্তবতা যে ভিন্ন, সেটি তো ওই শাহাবুদ্দিন আহমেদকে, মানে বিচারপতি শাহাবুদ্দিনকে দিয়েই শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বলেন, শিক্ষা পেয়েছিলেন, আমি যতটুকু জানি। এরপরে 2 মেয়াদে তিনি জিল্লুর রহমানকে প্রেসিডেন্ট রাখলেন, আব্দুল হামিদকে প্রেসিডেন্ট রাখলেন। দলের ভিতরে কি এরকম সিনিয়র নেতাদের বড় অভাব ছিল? এস এম কামাল, না, অভাব ছিল না, হয়তো মনে করছেন যে একজন সজ্জন ব্যক্তি তাকে দিছে, হয়তো এই আর কি। আচ্ছা, আমি বুঝছি এটা আপনার জন্য উত্তর দেওয়াটা বিব্রতকর। সাইফুল আমিন, আপনি যদি একটু বলতেন। আমি এরকম শুনেছি, শোনা কথা আমি বলছি, শোনা কথা। কারণ অনেক কিছু তো শোনা যায়, এইটুকু সত্য থাকলে এর মধ্যে এত বড় একটা মিথ্যা থাকে। কিন্তু তারপরেও যে ধরেন, অনেকেই বলেন যে ছোট আপার সুপারিশে 2 জন নিয়োগ পেয়েছিলেন। এক হচ্ছে সেনাপ্রধান আ- ওয়াকারুজ্জামান, আরেক হচ্ছে রাষ্ট্রপতি আমি আপনাকে এই জায়গায় একটু থামায় বলবো জি। যে বাংলাদেশের শেখ রেহানার দুর্ভাগ্য, আমার তার সাথে পরিচয় নাই, আমি তার সম্পর্কে শুধু জানি আর কি, বা তার ঘনিষ্ঠজনদের সাথে 2-4 জনের সাথে আমার পরিচয় আছে, কিন্তু তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, আমি তার সাথে কোনো পরিচয় নেই। তারপর আমি বলতেছি, বাংলাদেশে শেখ রেহানার মতো দুর্ভাগা মানুষ, হ্যাঁ, আমার ধারণা খুব কম আছে। তিনি এমন একটা মানুষ যিনি ধরেন তার বোন হলো প্রধানমন্ত্রী, এখন তার মেয়েকে দিয়ে তাকে তদবির করাতে হয় প্লটের জন্য। এরকম দুর্ভাগা মানুষ না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। যিনি 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 বেড়াতে আসতে তার বোন তাকে রান্না করে খাওয়ায়, যার সাথে এই সম্পর্ক আছে, এখন তার মেয়ে লন্ডন থেকে ফোন করে, সেটা আবার কোন দারোয়ান শুনছে, ফোন করে শেখ হাসিনাকে কনভিন্স করছে রেহানাকে শেখ রেহানা। এ হলো এরকম একটা দুর্ভাগা লোক। বাংলাদেশে যত অপকর্মগুলো যা হয়েছে সব কখনো না কোনো ভাবে তার ঘাড়ে চাপায় দেওয়ার চেষ্টা হয়েছে, কখনো সেটা কতটুকু ঠিক এটা কামাল ভাইরা বলতে পারবেন, কিন্তু আমার কাছে আমি মনে করি একটা, আমি মনে করি এটাও ষড়যন্ত্র। কারণ সেখানে সবসময় আমারটা আমি শেষ করে, আমি ষড়যন্ত্র হিসেবে দেখি না। আমি মনে করি ইনি দুর্ভাগা, ষড়যন্ত্র সবটা তো ষড়যন্ত্র হয় না। আমি অনেক নিয়োগের ক্ষেত্রে শুনেছি, অনেক নিয়োগ যে যখনই ধরেন নিয়োগটা প্রথমে খুবই ভালো, আর এই সাংঘাতিক, এর প্রশংসার সীমা নাই, যখন নিয়োগটার মধ্যে একটু নুন পড়ে, মানে লবণ পড়লে যা হয়, লবণ পড়ার সঙ্গে সঙ্গে শেখ রায়নার নাম এসে পড়ে।
এসালাম চুরি করতেছে, শেখ রেহানার নাম আসতেছে। ঠিক আছে, অমুকজন সালমান এফ রহমান এটা করেন, শেখ রেহানার নাম আসে। ওই প্রিমিয়ার ব্যাংকের অমুকে এটা করেন, শেখ রেহানা তো দেশেই থাকতেন না, উনি তো থাকতেন লন্ডনে। তো এই যে মানে যখনই আপনি কোনো প্রবলেম আসছে এই ভদ্রমহিলার নামে, আমি হয়তো উনি এরকম, কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছুর মধ্যে একজন। তাহলে এই ভদ্রমহিলা কেন ওই লন্ডনের ওরকম একটা সাধারণ জীবনযাপন করে? সে কেন দুবাইয়ের শেখদের মতো চলাফেরা করে না? সে কেন বাংলাদেশে জমিদারের মতো চলাফেরা করে না? তার চলাফেরা কেন এরকম সাধারণ এবং একদম অতি সাধারণ, আমি তাকে বলবো। আমি শেখ হাসিনাও কিন্তু অনেক সময় অসাধারণ সাজগোজ করেন, কিন্তু তার বোনকে দেখলে কখনো মনে হয় না যে অতি সাধারণ কোনো সাজগোজ করেন। তাহলে তার কিসের জন্য? তার মেয়ে তখনকার এমপি, তার ছোট মেয়ে প্রতিষ্ঠিত, আর তার ছেলে প্রতিষ্ঠিত। তিনি তার সারা জীবনে, যেটা আমি শুনেছি, সারা জীবনে কোনোদিন এই সম্পদের পিছনে দৌড়েন না, ছেলে মেয়েদের লেখাপড়ার পিছনে দৌড়িয়েছেন, ভাগ্নিদের লেখাপড়ার পিছনে দৌড়েছেন। তো সে লোকটার আমি কেন এটা হয়, কারণটা কি জানেন? নিবৃত্তচারী মানুষের সবসময় দোষ খুঁজে তার উপরে চাপিয়ে দিলে সহজ তো, অন্যরা আকাম করে তার ঘাড়ে চাপা দেয় তার নামে। হ্যাঁ, তো উনি তো উত্তর দিচ্ছেন না, কারণ সে নেভার কেম ইন যে আমি ভাই এগুলো করি না। এটা তো বলে না, একদিনের জন্য বলছে, বলে নাই। So, আমরা সহজেই আমাদের আরেকটা সমাজ হলো আমাদের, আমরা সহজেই কিন্তু যিনি নিবৃত্তচারী থাকেন, যিনি চুপ থাকেন, তার চাইপা দেখতে ভালোবাসি, তাকে চাইপা ধরি আমরা। যে চুপ থাকে দেখবেন যে তার ঘাড় মটকাইতে আমরা সহজ, যে সরল তার ঘাড় মটকাইতে চাই, যে আপনারা কোপাইতে পারে, আপনি তার সামনে কিন্তু আপনি দাও নিয়ে যান না। সাইফুল ভাই, এই আলোচনাটা আমি কামাল ভাইকে একটু করে যুক্ত করছি। কামাল ভাই একটুখানি আমি আপনার কাছে ফিরবো। আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেই জন্য আমি সাইফুল ভাইয়ের কাছে যাচ্ছি। মানে আপনি দিবেন না? আমি এই প্রশ্নের উত্তর দেবো না কেন, আমি আপনারে বলি, দেখেন ব্যর্থতা কি আমরা বলি না কেন? আমরা যারা মন্ত্রী এমপি, শেখ রেহানাকে আমরা কেন বলি?